স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি 7.5 থেকে 7.5 ভাগের মধ্যে থাকবে। বৈধ পদে রেমিটেন্স প্রভাব বাড়লে অর্থ বছর শেষে তা 1,500 কোটি ডলারে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। সকালে এনইসিতে দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, সুবিধা শেষ হলেও 2024 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ। আজ আমরা আলোচনা করব জিডিপি প্রবৃদ্ধি নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম। তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বিশ্বমন্দার মধ্যেও গড়ে 6.5% প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। কৃষি রপ্তানি আর রেমিটেন্স বৃদ্ধি এক্ষেত্রে রেখেছে বড় ভূমিকা। তবে গেল 6 মাসে ভাটা পড়েছে রেমিটেন্স প্রবাহে। নভেম্বর পর্যন্ত আয় 520 কোটি ডলার, গেল বছরের একই সময়ের তুলনায় যা প্রায় 18 ভাগ কম। তবে সামনে এই অঙ্ক আরও বাড়বে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। রেমিটেন্স কিন্তু দেশে আসছে এটা ভিন্ন পথে আসছে। এটাকে সঠিক পথে নিয়ে আসার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য সরকার কিন্তু এখন প্রস্তুত। বিশ্বজুড়ে চলমান মন্দা আর রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে দেশের সামষ্টিক অর্থনীতি কেমন আছে তা নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, রেমিটেন্স ছাড়া অর্থনীতির সব সূচকই ইতিবাচক। যেভাবে আমরা যাচ্ছি, যদি আমরা এইভাবে বছরটি শেষ করতে পারি তাহলে আমাদের 7.25 থেকে 7.5 এর নিচে আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি হবে না। আমরা ইনশাআল্লাহ অতটা অর্জন করতে সক্ষম হব। মন্ত্রী বলেন, এরই মধ্যে মধ্যমায়ের দেশে পৌঁছেছে বাংলাদেশ। 2024 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকেও বের হবে। যখন গ্রাজুয়েশন করলে আমাদের এখানে অনেক বেশি বিনিয়োগ আসবে, প্রচুর বিনিয়োগ হবে, প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেট হবে, জিডিপিতে প্রবৃদ্ধি বাড়বে, আমাদের এক্সপোর্ট 6.5% কমবে না, বরং আরও 15% বেড়ে যাবে। লিস্ট ডেভেলপড আছে বলেই অনেকে আমাদের সম্বন্ধে জানে না, চিনে না এবং বিনিয়োগ করতে এখানে আসে না। 2041 সালে বাংলাদেশ উন্নত অর্থনীতির দেশে পরিণত হবে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আলোচনা। ডক্টর শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, ভালো, ধন্যবাদ। আমরা দেখছিলাম প্রতিবেদন, যেখানে পরিকল্পনা মন্ত্রী আশা প্রকাশ করছেন যে এই বছরও, চলতি বছরও জিডিপি প্রবৃদ্ধি 7 থেকে 7.5 ভাগের মধ্যে হবে। সেক্ষেত্রে আপনি কতটা আশাবাদী এবং কেন হবে? কোন কোন সেক্টরে আসলে আমরা ভালো করছি? খারাপ করছি বলা হচ্ছে যে আমরা রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে আমরা খারাপ করছি, আমাদের এক্সপোর্ট কি আসলে আমরা ভালো করছি? এক্সপোর্ট কিছুটা কম হয়েছে গত বছরের তুলনায়, তবে আমাদের ইম্পোর্ট আবার বেড়ে গেছে অনেক, 9% বেড়েছে। গত বছরে 1% কমেছিল। জি। তো এই সময়ে আমাদের নভেম্বর পর্যন্ত ইম্পোর্ট বেড়েছে 9%। আচ্ছা। সাধারণত ইম্পোর্ট বাড়লে আমরা মনে করি সেটা বিনিয়োগের কাজে লাগবে, তার কারণ আমরা উৎপাদন কি ইম্পোর্ট হচ্ছে সেটা দেখার বিষয় আছে। সেটাও আমরা যন্ত্রপাতি, মেশিনারি, টুলস, এগুলো আমদানি বেড়েছে। এটা বাড়ার অর্থ আমাদের বিনিয়োগ বাড়বে। তো ইম্পোর্ট বাড়াটা আমাদের জিডিপি প্রবৃদ্ধিতে ভালো ফল রাখে। আরেকটি বিষয় হলো সরকারি বিনিয়োগ তো বেড়েছেই সামগ্রিকভাবে। এবার আমরা এই সময়ে নভেম্বর পর্যন্ত গত বছর আমরা বৈদেশিক সহায়তা পেয়েছিলাম $0.2 বিলিয়ন। এই বছর এই সময় আমরা $2 বিলিয়ন পেয়েছি। মানে বৈদেশিক ঋণ প্রবাহ অনেক বেড়েছে সেই তুলনায়। এটা আমাদের বিনিয়োগে কাজে লাগবে। ব্যক্তি বিনিয়োগও কিন্তু এই বছর বেড়েছে। বেসরকারি খাতের বিনিয়োগটা গত বছর বেড়েছিল 6%, এবার 10% ব্যক্তি খাতের বিনিয়োগ বেড়েছে। সরকারি বিনিয়োগ তো বেড়েছেই, এটা প্রত্যেক বছরই বাড়ছে। আর রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে এবং আমাদের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম কিন্তু অব্যাহতভাবে এগিয়ে চলেছে, বড় রকমের কোনো বাধা বিপত্তি নেই। সব মিলিয়ে বলা যায় আমাদের বাজেটের প্রক্ষেপণ, এবং সেটা এসছে আবার আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রক্ষেপণ থেকে। আমাদের প্রক্ষেপণ ছিল 7.2%। তো 7.2% অর্জিত হবে, এর কিছু বাড়তেও পারে, 7.25 বা 7.3%ও হতে পারে। তো এটা বাড়তে পারে এবং আমাদের প্রবৃদ্ধির হার অব্যাহত থাকবে। আমি কয়েকটি কারণও বললাম আপনাকে। আমাদের কৃষিখাতের কর্মসম্পাদনও খুবই ভালো। সকল ফসল আপনি জানেন বান, বন্যা বা ঘূর্ণিঝড় হয়নি, এবং আমাদের শাকসবজি, ফল উৎপাদন ব্যাপক বেড়েছে। তো সব মিলিয়ে প্রবৃদ্ধির হার অব্যাহত থাকবে যদি আমাদের
রাজনৈতিক কোনো হট্টগোলে আবার বাধাগ্রস্ত না হই। ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ছে, এটি বড় আশার বিষয়। তো সব মিলিয়ে আমি আশাবাদী যে আমাদের প্রবৃদ্ধির হার বাড়বে। আরেকটা বিষয়, যখন আমরা বলছি যে ইনভেস্টমেন্টের কথা বলছি, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু যখন ইনভেস্টমেন্ট হবে তারপরেও কিন্তু আমরা আশা করি যে যেটা হয় যে কর্মের সংস্থান আসলে বৃদ্ধি পাবে। সেখানে কি এই ইনভেস্টমেন্টের সাথে, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের সাথে কর্মসংস্থান বৃদ্ধির কতটা যোগসূত্র রয়েছে? না, সরাসরি যোগসূত্র রয়েছে। এখন ইনফ্রাস্ট্রাকচার যেটাকে বলছি, অবকাঠামোর কথা বলছি, রাস্তাঘাট, সড়ক, জনপথ, এগুলো অবকাঠামোর একটা বড় অংশ। তো দেশে রাস্তাঘাট হলে, গ্রামীণ অবকাঠামো গড়ে উঠলে জনচলাচল, পণ্য চলাচল, শ্রমিক চলাচল বেড়ে যায়, তাতে অর্থনৈতিক কার্যক্রমে গতিশীলতা পায়। তো আমাদের এই অবকাঠামো অপর্যাপ্ততা রয়েছে। অবকাঠামো বলতে বন্দর সুবিধা, রাস্তাঘাট যথেষ্ট হয়েছে, তারপরও যথেষ্ট যানজটও রয়েছে। অনেক সময় চলে যায় আমাদের পণ্য চলাচলে, বা আমাদের নিজেদের চলাচলও যে হারে হওয়া উচিত, যে কম সময়ে হওয়া উচিত, সেটি বাধাগ্রস্ত হচ্ছে। সেখানেই আমরা অবকাঠামো বিনিয়োগ কিন্তু সর্বাধিক গুরুত্ব দিয়ে যাচ্ছি। এবং অবকাঠামোর সঙ্গে এই নিয়ম শৃঙ্খলা বা আপনাকে যেটা বলে আমাদের আইনগত অবকাঠামো, এটাও কিন্তু আগের চেয়ে অনেক এখন ভালো হয়েছে। তো আমরা আশা করছি অবকাঠামো উন্নয়ন আরও চলবে, যেহেতু এর অপর্যাপ্ততা আছে। আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর প্রয়োজন, আমাদের গভীর সমুদ্র বন্দর প্রয়োজন, এবং সেক্ষেত্রে কাজ শুরু হয়েছে। আপনি জানেন, পায়রা সমুদ্র বন্দরে ভারত এবং চীন যৌথভাবে, এটি একটি বড় রকমের সাফল্যজনক সরকারের, আমি মনে করি, পদক্ষেপ। এবং দুটি আমাদের নেইবারিং, আমাদের প্রতিবেশী দুটি রাষ্ট্রকে একসঙ্গে এনে কাজে লাগাতে পেরেছে সরকারের। এটা একটা আমি দূরদৃষ্টি সম্পন্ন এবং অত্যন্ত সফল পদক্ষেপ আমি মনে করি। এবং এটি শুরু হলে কিন্তু আমাদের জন্য একটা দ্বার খুলে যাবে। পদ্মা সেতুটা হচ্ছে, রেল লাইন হচ্ছে পায়রা পর্যন্ত, এবং রেল লাইনের ক্ষেত্রেও কিন্তু আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে চীনের সঙ্গে। তো সেক্ষেত্রে অবকাঠামোর ক্ষেত্রে যথেষ্ট ভালোভাবে আমাদের কতগুলো মেগা প্রজেক্ট চলছে, আপনি জানেন। স্পেশাল ইকোনমিক জোনস আপনার 4 লেন করা সম্পন্ন হয়েছে প্রায়, ঢাকা চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা, এটা হয়েছে। তো এক্ষেত্রে ভালো গতিতে এগিয়ে চলেছে আমি মনে করি আমাদের। এই সাথে পরের বছর যদি আমরা আসলে 7% প্লাস যদি জিডিপি হয়, সেই ক্ষেত্রে ব্যাক টু ব্যাক যদি এই অবস্থা জিডিপি প্রবৃদ্ধি হয়, তাহলে ওভারঅল আমাদের ফরেন ইনভেস্টমেন্ট, এফডিআই, যদি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটাকে আলাদা একটা মাত্রা দিতে পারি কিনা? কারণ তখন যারা ইনভেস্টর তারা একটা আস্থা পাবে, যে কারণ আমরা ইতিমধ্যে 6+ কিন্তু একটা আমাদের একটা হয়েছে, 6 করছি আমরা গত কয়েক বছর। না, যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটাকে বলি, বৈদেশিক সরাসরি বিনিয়োগ, এটা সর্বপ্রথম আমরা $2 বিলিয়ন উন্নীত করেছি 2015-16-তে। আচ্ছা, এই বছর আমাদের যদি আপনার গভীর সমুদ্র বন্দরে কাজ শুরু হয়, পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে যায়, আমরা আগামী বছর শেষ হবে 17-18-তে, এটা ধরে নিচ্ছি। এবং 4 লেন প্রকল্পগুলো সম্পন্ন হয়েছে। আমাদের বিদ্যুৎ 15,270 মেগাওয়াট তৈরি হচ্ছে, আমাদের ক্যাপাসিটি এখন তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আমরা আশা করছি বাড়বে, এবং প্রথমবার মতো 2 বিলিয়ন ছাড়িয়ে যাবে এবছর 2016-17-তে। বৈদেশিক বিনিয়োগ বাড়বে আমরা আশা করছি। আচ্ছা, আরেকটি বিষয়, যখন আমরা এই কথা বলছি যে আমরা 2024 সালের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাব, এখানে এখন 2 রকমের যুক্তি হচ্ছে। যে এক পক্ষ বলছেন আমরা বের হওয়া উচিত, তাহলে আসলে যেটা মন্ত্রী বলছিলেন যে বিদেশি বিনিয়োগকারীরা আমাদের উৎসাহ পাবে এবং তারা এখানে আসতে চেষ্টা করবে বেশি করে। আর একটা যুক্তি হচ্ছে যে এখান থেকে বাংলাদেশ চলে গেলে কিছু এলডিসি হিসেবে সুবিধাগুলো বাংলাদেশ পেয়ে থাকে, সেটা আসলে হারাবে বাংলাদেশ। সেটাও একটা চিন্তার বিষয় আছে কিনা, বা 2024 সাল এখনই কেন আমরা চিন্তা করছি, সেটা আসলে আপনি কিভাবে দেখেন? প্রশ্নটা ঠিক আছে। আমরা যখন উন্নয়নশীল দেশে কাতারে পৌঁছাবো, স্বল্পোন্নত দেশ থেকে আমরা পৌঁছাবো আমাদের সক্ষমতার জন্যই। তার মানে আমাদের সক্ষমতা অর্জন করেই কিন্তু আমরা সেখানে যাব। তো স্বল্পোন্নত দেশ হিসেবে অনেকগুলো সুবিধা পেয়েছি আমরা, যেটাকে বলে একেবারে নামমাত্র সুদে আইডা ক্রেডিট বলে, এটা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি বা ওয়ার্ল্ড ব্যাংকের আমরা কিছু সুবিধা পেয়েছি। আমরা জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্সে কিছু সুবিধা পেয়েছি, ট্রেডে পেয়েছি। তো এটা মনে রাখতে হবে, এই সুবিধাগুলো যে পরিমাণ
পাই তার চেয়ে অনেক বেশি কিন্তু এখন আমরা সক্ষমতা অর্জন করেছি। আচ্ছা। অনেকে বলেছিল মাল্টি ফাইবার এগ্রিমেন্ট হলে আমাদের এক্সপোর্ট থেমে যাবে, আমাদের গার্মেন্টস এক্সপোর্ট। দেখা গেল ওই মাল্টি ফাইবার এগ্রিমেন্ট হওয়ার পরে আমাদের এক্সপোর্ট আরো বাড়লো। তো আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে গেলে আমাদের আর্থিক সক্ষমতা বাড়বে, আমাদের যে সামর্থ্য বাড়বে, তাতে ওটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। ওটির চেয়েও আমরা আরো ভালো এগোবো। আপনি দেখুন, এক সময় আমাদের দেশজ আয়ের প্রায় 7% আসতো বৈদেশিক সহায়তাতে, এখন 1.57% বৈদেশিক সহায়তা নিয়ে আমরা কিন্তু ব্যাপক বিনিয়োগ করছি এবং তো বাজারের আকার অনেক অনেক বড় একটা হচ্ছে। সময় আসবে ওডিএ বা ওভারসিজ অ্যাসিস্ট্যান্ট যে বৈদেশিক সহায়তা আরো কমবে, তো তাতে চিন্তিত হওয়ার কিছু নেই। এখন আপনি জানেন আমরা বাইরে থেকে ঋণ নিচ্ছি স্বল্প সুদে, আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো Exactly. 6-7 বিলিয়ন ডলার ঋণ নিয়েছে। তো আরো সুবিধা উন্মুক্ত হবে। তো উন্নয়নশীল দেশে যখন পৌঁছাবো আমাদের সক্ষমতার উপর অনেক আস্থা হবে বিদেশিদের, Absolutely, আরো প্রচুর বিনিয়োগ আসবে। Absolutely. ধন্যবাদ ডক্টর আলম। আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতিতে যাবার। আপনারা নিচ্ছি একটি বিরতিতে, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলে। আজ আমরা আলোচনা করছি জিডিপি প্রবৃদ্ধি নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সদস্য ডক্টর শামসুল আলম। ডক্টর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরেকবার আমরা বিরতিতে যাবার কথা বলছিলাম যে 2024 সালে বাংলাদেশ যখন এলডিসি স্ট্যাটাস থেকে বের হয়ে আসবে তখন কি হবে, এবং এর জন্য অনেকেই যেটা হয়েছে সরকার ইতিমধ্যে অবশ্য জিএসটি প্লাস সুবিধা পাওয়া যাবে কি হবে সে নিয়ে আলোচনা শুরু করেছেন। এবং অনেকে বলছেন যে জিএসপি প্লাসটা 2024 সালে অনেক দেরি আছে, আমরা এখনই হয়তো সময় উপযোগী নয় এই বিষয়ে কথা বলার জন্য। আপনার কি মনে হয়? না, সেটা ঠিক আছে। আমাদের 2018তেই আমরা আমাদের যে 3টি বিষয়ে বিবেচনা করে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাওয়া হয় বা যাওয়ার কথা বিবেচনা করা হয়, সে 3টির মধ্যে 2টি কিন্তু আমরা অর্জন করেছি। এই 2টি পরপর 3 বছর অর্জন করলেই কিন্তু আপনি সক্ষম। আচ্ছা। তো আমরা 2018 সাল নাগাদ এটা ক্রমান্বয়িকভাবে এটা আমরা অর্জন করে যেতে পারবো। তো আমরা যদি আবেদন জানাই সেটি 2021 সাল নাগাদও আমরা অর্জন করতে পারি। সেই 2024 পর্যন্ত অপেক্ষা আমাদের নাও করতে হতে পারে। এ কথা বলার অর্থ হলো যে এটা আমাদের জন্য এখন বড় কোনো চ্যালেঞ্জ নয়। আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি স্বল্প আয়ের দেশ থেকে। উচ্চ মধ্যম আয়ের দেশে যাওয়ার এখন আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যেখানে আমাদের মাথা পিছু আয় হবে $4125। তো যাই হোক, এই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যেতে যেটা সিপিডি বলছে তারা 24 বলছে, আর একটু বাড়িয়ে বলেছে। তো সেও আরো 8 বছর, তখন আমাদের প্রবৃদ্ধির হার হবে 8% উপরে। আমাদের বৈদেশিক সহায়তা তখন আরো কমে আসবে আমাদের জিডিপির তুলনায়। এখন ধরুন 2% নিচে বা 1.57%, এটি 1% নিচে চলে আসবে। এটা অবাক হওয়ার কিছু নেই। একসময় আমাদের উন্নয়ন বাজেটে 100% আসতো বিদেশি সহায়তায়, এখন উন্নয়নের বাজারে 66% আমাদের নিজেদের টাকা। তো কাজেই আমরা পুরো সক্ষমতা অর্জন করব, এটি খুব চ্যালেঞ্জের বিষয় আমি মনে করি না, কারণ শেষে আমাদের সক্ষমতা অনেক বাড়বে। আর জিএসপি প্লাস হলো ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য। তো সেই ডেভেলপমেন্টে যাওয়ার পরে জিএসপি প্লাসের জন্য আমরা চেষ্টা করব। তো এখন থেকেই আমরা আমাদের অর্থের উৎসগুলো ভাবতে পারি। জি, আমাদের অর্থায়ন আমরা কিভাবে করব 2021-এর পরে বা 2024-এ, সেই অর্থায়ন আমরা চেষ্টা করছি অভ্যন্তরীণ সম্পদ থেকে ব্যাপকভাবে নিয়ে আসার জন্য, এবং সেটি 18 থেকে 22% আমাদের দেশজ রেভিনিউ আয় প্রত্যেক বছর বাড়ছে। আমরা বেশ উচ্চাকাঙ্ক্ষী হয়ে এটা কিন্তু এগুচ্ছি। কাজে বাংলাদেশ একেবারে স্বয়ংসম্পূর্ণভাবে এই জিনিসগুলো মোকাবেলা করতে পারবে। আমরা নির্ভর করব রপ্তানির উপর, আমরা নির্ভর করব আমাদের অভ্যন্তরীণ ম্যানুফ্যাকচারিং খাতটাকে আরো সতেজ করতে, আরো এর গ্রোথ বাড়াতে 12-13%। আমাদের দেশজ ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যেন 2 অঙ্কের উপরে থাকে, সেটি আমাদের চেষ্টা করা উচিত। আমাদের অভ্যন্তরীণ বাজার এবং বিদেশি বাজার জন্য রপ্তানিতে আমরা সর্বাধিক গুরুত্ব আরোপ করব। সেটা দেখা হবে। আমরা যদি একটু সামষ্টিক অর্থনীতি দেখে তাকাই, আমরা বলছিলাম সকল যে ইন্ডিকেটর আছে সবই ভালো, কিন্তু রেমিটেন্সের ক্ষেত্রে আসলে এই মুহূর্তে আমরা বলছি খারাপ বলছি। রেমিটেন্সটা তাহলে এর একটা বড় বিষয় হচ্ছে আমরা কি ধরনের মানুষ বা শ্রমিক জনশক্তি আমরা বিদেশে পাঠাতে পারছি সেটা উপর নির্ভর করছে। সেইটা প্রবৃদ্ধির হার গত বছর চেয়ে রেমিটেন্স আমরা একটু কম পেয়েছি এবছর, এটা সন্দেহ নেই।
তবে রেমিটেন্সের সরকারি চ্যানেলেই যে শেষ কথা তাও নয়, রেমিটেন্স কিন্তু ব্যাংকিং চ্যানেলের বাইরেও আসে, এটা বাস্তবতা। এটা তো বাস্তবতা। সেটা আসা উচিত নয়, কিন্তু নানান কারণে অনেকে সে সুবিধাটা নিয়ে থাকে। কারণ ব্যাংকিং খাতে আসলে কিছু একটা কস্ট ইনভলভ, কমিশন দিতে হয়, সার্ভিস চার্জ দিতে হয়, বাট বেসরকারিভাবে আসাটাও ঝুঁকিপূর্ণ, সমুদ্রের টাকা মার যেতে পারে। তো এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে, ব্যাংকিং চার্জগুলো অনেক কমিয়ে এনেছে। তো সাময়িকভাবে কমতে বাড়তে পারে। এই বছর যেটা ভালো দিক, গত বছর চেয়ে দ্বিগুণ জনশক্তি এবার আমরা বাইরে পাঠিয়েছি, কয়েক লক্ষ বেশি এই বছর। এইটার ফলাফল আমরা আগামী ধরেন 6 মাস 1 বছরে আবার এটা পেতে থাকবো। কাজে রেমিটেন্সের এই সাময়িক যে আমাদের দেখছি আমরা, এটা স্লো, সেটা হয়তো ঠিক হয়ে যাবে। এটা সাময়িক, এটা কিন্তু কেটে যাবে। এই জন্য বলছি যে জনসংখ্যা আবার দ্বিগুণের বেশি পাঠিয়েছি গত বছরের চেয়ে এই বছর হয়, সেটা সামনের বছর ঠিক হয়ে যাবে। যখন আমরা দেখছি সবকিছুই বেশ ভালো, আমরা রোজই পিকচার দেখতে পাচ্ছি, কিন্তু একটা বিষয় সবসময় থাকে যে এই অর্থনৈতিক উন্নয়নের আসলে অর্থ বয়ে আনবে না যদি না সম্পদের সুষম বন্টন হয়। এটা একটা বড় একটা চিন্তার বিষয় হয়েছে আসলে এখন, যে ধনী এবং দরিদ্রদের মধ্যে যে গ্যাপ, সেটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। না, এটা এই ঠিক সুষম আছে। বন্টনের জন্য আসলে সরকার কি করা যেতে পারে? অর্থনীতিবিদদের তাত্ত্বিক আলোচনা, এটা বেশ সরস আলোচনা এবং এটা বাস্তবতাও রয়েছে, এটাও অস্বীকার করছি না। সরকার কিন্তু বেশ সচেতন এই কারণে বলছি, সরকার কিন্তু একটা সামাজিক নিরাপত্তা কৌশল গ্রহণ করেছে, যা এই 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালী সকল দরিদ্র এর আওতায় আসবে। এখন 26% দরিদ্র এটার সহায়তা পেয়ে থাকে। সকলকে নিয়ে আসা একটা বড় রকমের আমরা পদক্ষেপ নিয়েছি। সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় প্রত্যেক বছর বাড়ানো হচ্ছে ব্যাপকভাবে। এটা জিডিপির 2% নিচে ছিল ব্যয়টি, এখন 2.3% আমাদের দেশজ আয়ের। এই ব্যয় 2.3% পর্যন্ত আমরা নিয়ে যাব এবং এর উপরে নিয়ে যাব। এটা আর না কমে সেদিকে আমরা লক্ষ্য রাখছি। কাজে সামাজিক ব্যয় যেহেতু বাড়ানো হচ্ছে, সামাজিক নিরাপত্তা খাতে যেহেতু অবকাঠামো গড়ে তোলা হচ্ছে, তো যেহেতু শিক্ষা স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানো হচ্ছে, সামাজিক বৈষম্যটা কমে আসবে, এটা আমরা আশা করছি এই ফলগুলো পেলে। আপনি যখন বলছেন যে সমাজের নিরাপত্তা খাতের কথা যখন বলছেন, তখন আমরা যেসব দেখি, যেসব খাত, যেমন কাজের বিনিময়ে খাদ্য বা একেবারেই শুধুমাত্র খাবার দেওয়া হয় বিভিন্ন সময়, ডাল সিজনে মঙ্গা এলাকায় দেওয়া হয়, কিন্তু এর মাধ্যমে কি সত্যিকার অর্থে কর্মসংস্থান কি তৈরি হচ্ছে? তো না, আসলে এইটাকে একটু প্রোডাক্টিভ ভাবে আসলে এই সমাজের নিরাপত্তা মানে ফান্ডকে ব্যবহার করা যায় কিনা আসলে? না, অ্যাকচুয়ালি এগুলো সাময়িক ব্যবস্থাপনা। দৈব দুর্বিপাক হলো, আপনার বন্যা হলো, সেই সময়ে লোকদের কাজ দেওয়ার জন্য বা সহায়তা করার জন্য এই সাময়িক কাজ করে, যেমন রাস্তা সড়ক মেনটেনেন্সের নামে তাদেরকে ওই যেটাকে আমরা বলতাম ফুড ফর ওয়ার্ক বা 100 দিনের কর্মসূচি, সেটা সাময়িক সহায়তা হিসেবে দেওয়া হয়েছিল। এটা দীর্ঘমেয়াদে আমরা খুব এটাকে উৎসাহিত করছি না। আমরা যেটা উৎসাহিত করছি, জনসম্পদটা যেন এই টাকা দিয়ে গড়ে তোলা হয়, গরিবের ছেলেমেয়েদের স্কুলে যায়, বই পুস্তক পায় এবং খাবার পায় স্কুলে। স্কুল ফিডিংটাকে আমরা জোর দিচ্ছি, প্রত্যেক ছেলে মেয়েকে বৃত্তি দেওয়ার কথা আমরা চিন্তা করছি। সামাজিক যেটা ওই যে ফুড ফর ওয়ার্ক, এটা তো বহু লিকেজ পিলফারেজেও কথা আছে, এটি সকলেই জানেন, এটা অস্বীকার করার কিছু নেই। এই বিষয়ের থেকেও আমরা ক্রমান্বয়ে সরে আসতে চাচ্ছি, যদি না বন্যা দৈব দুর্যোগ না ঘটে যায়। ধন্যবাদ ডক্টর শামসুল আলম। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমরা আবার কথা বলবো। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।